ট্রেনটা যখন ধনিয়াখালী স্টেশনে থামলো সন্ধে তখন প্রায় 6টা। একই শীতকাল, তাই সূর্যি মামা অনেক আগেই ডুব দিয়েছেন পশ্চিমে। আদো ছায়া ছায়া নুড়ি বিছানো প্ল্যাটফর্মটিকে বেশ লাগছিল। এখানে গাড়ি বেশিক্ষণ দাঁড়ায় না। ট্রেন থেকে নামলাম, হাতে একটা সুটকেস নিয়ে এগিয়ে গেলাম স্টেশন মাস্টারের ঘরের দিকে। প্ল্যাটফর্মে লোকজন নেই। যে 2-4জন যাত্রী নামলো তাদেরও আর দেখতে পেলাম না। হয়তো তারা কাছাকাছি থাকে, তাই লাইন টপকে বাড়ির দিকে পা বাড়িয়েছে। স্টেশন মাস্টারকে পেলাম না। বুকিং কাউন্টারে একজন বসে, সেও ডিউটি শেষ হওয়ার অপেক্ষায়। একটু দূরে একজন কুলি চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে। আমি বুকিং কাউন্টারে থাকা ভদ্রলোকটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, এখন 10ঘড়া যাওয়ার কোনো বাস পাওয়া যাবে? না, এখন তো আপনি কোনো গাড়ি পাবেন না, তবে কারখানার কোনো গাড়ি যদি এসে যায় তবে হয়তো যেতে পারবেন। শুনে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। একই শীতে সন্ধ্যা, তারপরে এই নির্জন স্টেশনে একা থাকতে হবে। কিছুক্ষণ পর ভদ্রলোকটি দাঁড়িয়ে থাকা দেখে বলে, আপনি একটু এগিয়ে দেখুন না, একটা যাত্রী ঘর আছে। খুব প্রয়োজন হয় না বলে ওটার আর সংস্কার করা হয় না। তবে হ্যাঁ, একটু মোছামুছি করে বসবেন, কারণ বুঝতেই পারছেন অনেকদিন ব্যবহার করা হয়নি, ধুলোয় ভরা। ধন্যবাদ। আর একটা কথা জিজ্ঞাসা করার ছিল। কি বলুন? রাতে কি স্টেশন ফাঁকাই পড়ে থাকে? ফাঁকা থাকবে কেন? আমি থাকবো, স্টেশন মাস্টার থাকবে, কুলি থাকবে। কিছু প্রয়োজন হলে বা কিছু অসুবিধা হলে স্টেশন মাস্টারকে বলবেন, কোনো অসুবিধা হবে না। তা আপনার ডিউটি কখন শেষ হবে? 8টায়। আমি আর দাঁড়ালাম না, সোজা ঘুপচি ওয়েটিং রুমটায় গিয়ে ঢুকলাম। পকেটের রুমাল নেড়ে ধুলো উড়িয়ে বসলাম। ক্রমে সন্ধে নেমে এলো। বুকিং কাউন্টারটাও অন্ধকার। একমাত্র স্টেশন মাস্টারের ঘরে হ্যারিকেনের আলো জ্বলছে। বুঝলাম রাতে পরে স্টেশন মাস্টার আসবেন। কুলিরা কাছে পিঠে নেই। জমাট কুয়াশা নেমে এলো স্টেশনটাকে গ্রাস করতে। আমি একা বসে ওয়েটিং রুমে, সঙ্গে কেউ নেই যে 2-4টে কথা বলবো। কি দুর্ভোগ! ট্রেন আসতে দেরি হলো বলে এত ঝঞ্ঝাট। যাক, আর ভেবে কি লাভ। বাইরে থেকে ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকলো। এখন বেশ শীত শীত করছিল। সুটকেস খুলে একটা চাদর বের করতে যাব, এমন সময় কে যেন বলে উঠল, কি ঠান্ডা বলুন। চমকে উঠলাম আমি। কেউ ছিল না, অথচ এই কণ্ঠস্বর কার? পাশে তো কেউ ছিল না। সত্যি আমি ছাড়া তো কেউ ছিল না এখানে। তবে কি আমার মনের ভুল? ভাবতে পারছি না। তা মশাইয়ের কি কলকাতা থেকে আগমন? মশাই জবাব পেলাম না যে। হ্যাঁ, কি বলুন? আচ্ছা মশাই, এখান থেকে যাবেন কোথায়? আমি যাব 10ঘড়া। হ্যাঁ, নতুন টাউনশিপ, বেশ জায়গা। তবে এখন ওখানে লোকজন খুব একটা নেই। ঠিক তাই। তা কি করব বলুন? একজনের সাথে দেখা করা খুব দরকার, তাই এতদূর পথ ঠেঙিয়ে আসা। তা এত দেরি কেন? নিশ্চয়ই ট্রেন লেট করেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। প্রোমো প্যাসেঞ্জারটা বড্ড দেরি করে আসে, সময়ের ঠিক ঠিকানা নেই। আপনি কোথায় যাবেন? যাব তো অনেক দূরেই, কিন্তু রাতে গাড়ি পাবো না বলেই ঢুকে বললাম এখানে। কোনো রকমে রাতটা কাটলে বেরিয়ে পড়বো এখান থেকে। বাড়ি কত দূর? বাড়ি? না, আমার বাড়ি এখানে নয়। আপনার মতো আমাকেও যেতে হবে এক বন্ধুর বাড়িতে। বন্ধুর শরীর খারাপের খবর পেয়েছি যখন, তখন বলুন না এসে থাকা যায়? সত্যি তো, মানবিকতা বলে একটা কথা আছে তো। আজকাল তো মশাই এই শব্দটা বেমানান। এখন যার যা তার তা। ভদ্রলোককে বেশ জমাটি লোক বলে মনে হলো। কথাবার্তা বেশ সরস। তারপর কিছুক্ষণ আমরা দুজনে চুপ। বাইরে মনে হলো বৃষ্টি পড়ছিল। উঠে দেখলাম অনুমানটা ঠিক। আবার যেই বসতে যাব, হঠাৎ ভদ্রলোকটি চেঁচিয়ে উঠলেন, মশাই একটু দেখে বসুন। দুঃখিত, কিছু মনে করবেন না, আসলে আমি দেখতে পাইনি। ঠিক আছে ঠিক আছে। আসলে কি জানেন তো, আমার ডান পাটায় বড্ড ব্যথা। কি যে হয়েছে ঠিক বুঝে উঠতে পারছি না। ডাক্তার দেখাননি? ডাক্তার? গায়ের ডাক্তার দেখিয়েছিলাম, ওদের আর কতটুকু ক্ষমতা। উল্টে সে কি জ্বর জানেন?
তারপর পায়ের আঙুল কাটতে হয়েছিল, এখনো মাঝে মাঝে ব্যথা হয়। তো শহরে যাননি কেন? শহরে গিয়ে দেখানোর মতো পয়সা ছিল না। তারপর যদিও মশাই কিছু পয়সার মুখ দেখলাম, তখন আর ভোগ করার সময় পেলাম না। সে কি মানে? মানে বুঝতে পারলে না? সংসার বেড়ে গেল আর ভোগের লিপ্সা গেল কমে। আচ্ছা মশাই, একটা কথার জবাব দেবেন? হ্যাঁ, কি বলুন। আচ্ছা, আপনি ভূতে বিশ্বাস করেন? প্রশ্নটা শুনে থতমত খেলাম। এ আবার কি প্রশ্ন রে বাপু? বেশ কথা হচ্ছিল, হঠাৎ এ আবার কি কথা? কই জবাব দিলেন না যে? ভূত এ আবার হয় নাকি? আমি বিশ্বাসই করি না। মশাই, আমিও বিশ্বাস করতাম না, কিন্তু একদিন আমাকেও বিশ্বাস করতে হলো। সে এক ভয়ানক অভিজ্ঞতা। আচ্ছা বলুন না, শুনি, সময়টাও কেটে যাবে। আচ্ছা, এই সময় একটু চা হলে ভালো জমতো না, কি বলেন? চা খাবেন? কাছে পিঠে কোনো চায়ের দোকান আছে নাকি? থাকবে না কেন, সামনেই তো স্টেশন। চায়ের দোকান থাকবে বই কি, স্টেশনের নিচেই তো চায়ের দোকান। যান না, 2 কাপ নিয়ে আসুন। ঠিক আছে, দাঁড়ান, আমি চাটা নিয়ে আসছি। কথাটা বলে আমি ওখান থেকে বেরিয়ে এলাম। শীতের রাত, রাস্তাঘাট ফাঁকা, তার উপর চাঁদের উজ্জ্বলতা নিষ্প্রাণ স্টেশনটাকে বেশ মায়াবী করে তুলেছে। নজরে এলো কিছুটা দূরে একটা টিম টিম করে জ্বলতে থাকা আলোর উপর। আমার বুঝতে অসুবিধে হলো না যে ওটাই চায়ের দোকান। দোকানটা বেশ ফাঁকা, কাউকে দেখতে পেলাম না। কেউ আছেন? চা পাওয়া যাবে? কথাটা বলতেই কোনো উত্তর পেলাম না। ভদ্রলোক বোধহয় বেরিয়ে গেছেন। কি আর করা যাবে, আমি চুপচাপ দোকানের পাশে রাখা বেঞ্চিতে বসলাম। চাটা নিন। কথাটা শুনে বেশ চমকে গেলাম। এই তো কিছুক্ষণ আগে ডাকাডাকি করে কোনো উত্তর পেলাম না। আশ্চর্য, ভদ্রলোক চলেও এলেন, আবার আমার জন্য চাও বানিয়ে দিলেন। চায়ের দিকে মন দিন, ফালতু কথা ভেবে লাভ নেই। যান যান, আপনার সঙ্গে একা একা বসে আছে। হ্যাঁ, মানে আপনি জানলেন কিভাবে? আমি সব জানি। আমি আর কথা বাড়ালাম না। লোকটা জানলো কি করে যে আমার সাথে কেউ বসে রয়েছে? আমি আর সে চা খাবো, নাকি মাথার কোনো ব্যামো আছে নাকি? সে যাই হোক, আমারও তো ভেবে লাভ নেই। এই শীতের রাতে গরম চা খেতে খেতে লোকটার সাথে বেশ জমিয়ে গল্প করা যাবে, তাও আবার ভূতের। স্টেশনের সিঁড়ি বেয়ে আমি যখন ওয়েটিং রুমে ঢুকলাম, তখন দেখি ভদ্রলোকটি জানালার দিকে তাকিয়ে প্রকৃতির মজা নিচ্ছেন। আমার বুঝতে অসুবিধে হলো না, ইনি আমার মতনই মানুষ। এনার শুধু 1 কাপ চায়ের প্রয়োজন, যাতে এই প্রকৃতির অনুভূতিটাকে আরো ভালোভাবে অনুভব করতে পারেন। আপনি চলে এসেছেন? এত দেরি হলো কেন? লতা জেঠু কিছু বলছিল নাকি? লতা জেঠু? আরে মশাই, আপনি যার কাছ থেকে চাটা নিয়ে আনলেন ওনার কথাই তো বলছি। আরে ওসব ব্যাপার ছাড়ুন, ভূতের কি একটা ব্যাপার বলবেন বলছিলেন যে? শুনবেন সেই অভিজ্ঞতার কথা? হ্যাঁ, অবশ্যই শুনবো। আর একটা সিগারেট দিন তো। সত্যি মশাই, ঠান্ডায় এই একটাই জিনিস টানতে বেশ লাগে। ভদ্রলোক তার সিগারেট টানতে লাগলেন। জানেন মশাই, সেই দিনটা ছিল বর্ষার একটা দিন। হুগলির একটা গ্রাম থেকে বেরিয়ে পড়লাম বন্ধুর শরীর খারাপের খবর পেয়ে। বাড়ি থেকে বেরিয়ে সোজা হাওড়া, ওখান থেকে ট্রেনে চেপে রওনা দিলাম আগ্রার উদ্দেশ্যে। বিকেলের পর পৌঁছালাম আগ্রায়। সেখান থেকে রিক্সা নেব বলে স্ট্যান্ডে গেছি, দেখলাম সেদিন রিক্সা চলাচল বন্ধ। কারণটা কি কেউ বলতে পারলো না। অগত্যা হাঁটা পথে এগোতে লাগলাম। ধীরে ধীরে সন্ধে নেমে এলো, চারিপাশটা ফাঁকা, অন্ধকারে ছেয়ে গেল চারিদিকটা। একটা লোককেও পথে দেখলাম না। যাচ্ছি তো যাচ্ছি, হঠাৎ দেখলাম সামনে দিয়ে একটা লোক হন হন করে হেঁটে যাচ্ছে। আমি তাকে ডেকে আমার গন্তব্যস্থলের কথা বললাম। আচ্ছা আসুন আমার সঙ্গে।
তবে মশাই আমি কিন্তু শেষ পর্যন্ত যাব না আপনার সঙ্গে, কারণ আপনার পথ একদিকে আর আমার পথ অন্যদিকে। ও, তো আপনি কোথায় যাবেন? তিরাস্তার মোড়ে একটা বটগাছ আছে, ওখান পর্যন্তই যাব আমি। তারপর আমরা দুজনে গ্রামের আলপথ ধরে এগোতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পর আমরা যখন বট গাছের কাছে পৌঁছালাম, তখন লোকটি আমাকে বলল, আসি তাহলে। আর হ্যাঁ, আর একটা কথা, রাস্তাটা কিন্তু ভালো নয়, একটু সাবধানে যাবেন। আমি কিছু বলতে যাব, দেখলাম লোকটা অনেকটা পথ এগিয়ে গেছে। আমি আবার হাঁটা শুরু করলাম। মনের মধ্যে এক প্রকার জেদ চেপে গেল, যে করেই হোক পৌঁছতে আমায় হবেই। মিনিট 10 হাঁটার পর ভগ্নপ্রায় একটি মস্ত বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। মলিন হয়ে যাওয়া শ্বেত পাথরের ওপর লেখা মায়াকুঞ্জ। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে ভেতরে আদেও কেউ লোক আছে। খালি দোতলার একটি ঘরে টিমটিমে আলো দেখে দাঁড়িয়ে পড়লাম। বুঝলাম নিশ্চয়ই বাড়িতে কেউ আছে। দরজায় ধাক্কা দিতে যাব, এমন সময় কে যেন ভেতর থেকে বলে উঠল, ভেতরে আসুন, দরজা খোলা আছে। আমি ভেতরে ঢুকে বসে বসে বন্ধুর কথাই ভাবছি। এমন সময় এক ভদ্রলোক আমার সামনে এসে দাঁড়ালো। আমি তার দিকে চেয়ে দেখলাম গালের হাড়গুলো স্পষ্ট, চোখগুলো কালো গর্তে জ্বলজ্বল করছে। আচ্ছা, নিতাই কেমন আছে? একটু ভালো। তা তোমার নাম কি ললিত? হ্যাঁ, নিতাই কোন ঘরে আছে? ওর কথা বলো না, একটু সুস্থ হয়েছে কি অমনি বেরিয়ে পড়েছে। কোথায় গেছে? আজ হয়তো ফিরতে পারবে না, তবে কাল সকালে নিশ্চয়ই ফিরবে। লোকটির কি পরিচয় সেটা আমার জানা ছিল না। মনে মনে ভাবলাম হয়তো নিতাইয়েরই কেউ হবে। তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। মাঝরাতে ঘুম ভেঙে যেতেই দেখলাম জানলা দিয়ে বৃষ্টির ঝাপটা আসছে। উঠে জানলা বন্ধ করতে যাব, এমন সময় দেখি আমার থেকে হাত 5 দূরে আলমারির পাশে কে যেন চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওখানে কে? কে ওখানে? আমি নিতাই রে ললিত। তুই তো ভাই পুরো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি। যাগে, তুই তো শুনলাম সকালে ফিরবি, তাহলে? ধুর বোকা, তুই এসেছিস আর আমি কি না এসে থাকতে পারি? তা যখন এসেছিস তখন থেকেই যা কটা দিন। না রে, তুই যখন একটু ভালো হয়েছিস ভাবছি কালকেই ফিরে যাব। তুই কিন্তু খুব খারাপ সময় এসেছিস ভাই, আর আমার সেই শক্তি নেই যে তোকে আমি এবার বাঁচাতে পারবো। কথাটা বলার পর যা দেখলাম তার জন্য আমি বিন্দু মাত্র প্রস্তুত ছিলাম না। ধীরে ধীরে নিতাই শরীরটা কঙ্কালে পরিণত হলো। কি ভয়ঙ্কর তার রক্ষী কঠোর। আমি চেঁচিয়ে বললাম, ছেড়ে দে নিতাই, আমাকে বিপদে ফেলে তো লাভ কি? নিতাই ঘরে নেই। দুটো ছায়া মূর্তি আমাকে জাপটে জড়িয়ে ধরলো যেন অজগরের প্যাঁচ। দম নিতে পারছি না। নিতাই, ছেড়ে দে আমায়, কি ক্ষতি করেছি তোর? তারপর কি হলো? কি হলো বলবেন তো? কোনো উত্তর নেই। দেশলাই জেলে দেখি একটা কঙ্কাল বসে আছে। শীতের রাতেও আমার গায়ে ঘাম জমলো। আমি উঠে দাঁড়ালাম। আমার সাথে সাথে কঙ্কালটিও উঠে দাঁড়ালো। আমায় ছেড়ে দাও, আমি 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 কি করেছি? তোরা শহরে মানুষ, তোদের বিশ্বাস একবার বিশ্বাস করে ঠকেছি, আর নয়, তোকে আর ছাড়ছি না। তুই কাল আর ভোরের আলো দেখতে পাবি না। কথাটা বলতে পিছন থেকে একটা হাত আমার গলাকে চেপে ধরলো। আমি যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ঘুম ভাঙলো সকালের পাখির আওয়াজে। চোখ খুলতেই দেখি সেই রাতের ওয়েটিং রুমের বেঞ্চেতে শুয়ে আছি। কিন্তু আগন্তুক ব্যক্তিটি কে ছিল? আমি কি সত্যি স্বপ্ন দেখছিলাম? তাই হবে হয়তো। বেঞ্চ থেকে উঠে বসতেই কি যেন একটা পড়ে গেল। উঁকি মেলে দেখতেই নজরে এলো
দুটি ভাঙা চায়ের কাপ আর তার সাথে সিগারেটের অবশিষ্ট অংশ। তবে কি সত্যি কি সে কাল রাতে এসেছিল? গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানান। আর এইরকম রহস্য ও রোমাঞ্চ গল্প আরও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।